ছেলে ছিল। সে ছোট একটি গ্রামে থাকতো। তার বাবা ছিল না। সে ছোট থেকেই অনেক পরিশ্রম করত আর সাথে পড়াশোনা করত। একদিনও জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখনই ওর চোখ পড়ে একটা জাম গাছের দিকে। ওই জাম গাছ পুরো জাম দিয়ে ভর্তি ছিল। আরে বাহ, জাম গাছ! আর এতে তো অনেক জাম ধরেছে। কেননা আমি এই জাম গাছ নিয়ে বাজারে বিক্রি করি। এমনিতেই কয়েকদিন ধরে কোনো কাজ নেই, সব টাকাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর আজ মায়ের ঔষধ নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটাই করি, জলদি জাম পেরে নেই। কৃষাণ তার মাথায় বাঁধা গামছাটা খুলে মাটিতে বিছিয়ে নেয় আর গাছে উঠে ডাল ঝাঁকি দিতে থাকে। ডাল ঝাঁকাতেই অনেক জাম নিচে পড়ে। ও সব জাম কুড়িয়ে গামছায় জমা করে নেয় আর জাম গাছকে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জাম গাছ। যদি আমার গাছে ওঠা আর ডাল পাকানোর কারণে তোমার কষ্ট হয় তো আমাকে ক্ষমা করে দিও। কে জানে, যদি আজ এই জাম বেচে মায়ের ঔষধ আর বাজার নিয়ে যেতে না পারি। এই বলে গামছায় বাঁধা জামগুলো মাথায় করে বাজারে নিয়ে যায়। এমন মোটা মোটা আর রসালো জাম দেখে গ্রাহকরা জামের দিকে আকৃষ্ট হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে সব জাম বিক্রি হয়ে যায় আর ভালো টাকাও পায়। আজ তো আমার ভালোই কামাই হলো, মায়ের জন্য ঔষধ নিয়ে নেই। ভাই, এই ওষুধ দেন তো। হ্যাঁ, এই নিন। কৃষাণ ওষুধ আর বাজার খরচ নিয়ে বাড়ি চলে যায়। কই ছিলি তুই? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। কি করব মা, আজ কোনো কাজই ছিল না। আমি জঙ্গল দিয়ে আসছিলাম তো একটা জাম গাছ দেখলাম, সেখান থেকে জাম নিয়ে বাজারে বিক্রি করে আমি তোমার জন্য ঔষধ আর বাজার নিয়ে আসলাম। ভালো করেছিস বাবা, ঘরে কিছুই ছিল না। সকাল থেকে তোকে নিয়ে চিন্তা হচ্ছিল। তুই যা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বানিয়ে দিচ্ছি। কৃষাণ পরদিন আবার ওই জাম গাছের কাছে যায়। আজও গাছে জাম ভরা ছিল। কৃষাণ এটা দেখে অবাক হয়ে যায় যে কালু তো সে জাম নিয়েছিল, তবে আজ এত জাম। কৃষাণ আবার গাছে উঠে জাম পেড়ে নেয় আর গাছের কাছে ক্ষমা চায়। তখনই গাছ থেকে আওয়াজ আসে, কৃষাণ, আমি জাদুই জাম গাছ। তুমি অনেক ভালো। তুমি যখনই আমার থেকে জাম পারো তখনই আমাকে ধন্যবাদ দাও আর আমার কষ্টের কথা চিন্তা করে আমার কাছে ক্ষমা চাও। তোমাকে একটা লাভের কথা বলি। প্রথমত গাছের কথা বলতে দেখে কৃষাণ অবাক হয়ে যায় আর গাছের কথা মনোযোগ দিয়ে শুনে। তুমি জামগুলো নিয়ে যাও, জাম থেকে বীজগুলো আলাদা করে নিও আর বাকিগুলো রস করে নিও আর বিচিগুলো শুকিয়ে গুঁড়ো করে বড়ি বানিয়ে নিও। আর যাকে অসুস্থ দেখবে তাকে প্রথমে বড়ি খাইয়ে দেবে, এরপর জামের রস খাইয়ে দেবে। এরপর কৃষাণ বাড়ি গিয়ে গাছের কথা অনুযায়ী জাম থেকে বিচি আলাদা করে শুকিয়ে বড়ি করে নেয় আর বাকি অংশে রস বের করে প্রথমে তার মাকে খাইয়ে দেয়। দেখ বাবা কৃষাণ, আমি আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছি। বাবা, তুই এই ওষুধ বিক্রির কাজই কর, এটাই ভালো হবে।
আর আমাদের দিনও ভালো যাবে। এরপর থেকে কৃষাণ কম দামে ওষুধ বিক্রি করতে থাকে। ধীরে ধীরে গ্রামের সবাই ওর ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায়। এখন তো কৃষাণ অনেক দোয়া পায়, সাথে টাকাও। এখন তাদের ঘরে আর কিছুর অভাব নেই। প্রতি সপ্তাহে কৃষাণ একবার জাদুর জাম গাছের কাছে যেত আর জাম চাইতো। জাম গাছ তার ডাল নাড়াতো আর প্রচুর জাম পড়তো। কৃষাণ জামগুলো নিয়ে গাছকে ধন্যবাদ দিয়ে চলে যেত। আর অপরদিকে কৃষাণদের পাশের গ্রামের জমিদারের বাড়িতে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। জমিদারের মেয়ে কুমারী চা বানাতে গিয়ে তার মুখ আর হাত পুড়ে যায়। একদিন কৃষাণের গ্রামের এক ব্যক্তি সেই জমিদারের বাড়ি যায় আর তার মেয়ের কথা শুনে বলে, আরে জমিদার মশাই, এত চিন্তার কি আছে? আমাদের গ্রামে কৃষাণের বানানো ঔষধ যে একবার খায় সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি বলি কি জমিদার মশাই, আপনিও কৃষাণের কাছে যান। যদি সত্যি আমার মেয়ে সুস্থ হয়ে যায় তো আমি কথা দিচ্ছি আমি কৃষাণের বাড়ি সম্পদে ভরিয়ে দেব। তাহলে দেরি কিসের গো, চলো তাড়াতাড়ি আমাদের মেয়েকে নিয়ে যাই কৃষাণের কাছে। কিন্তু কুমারী কারোর সাথে দেখা করতো না, সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকতো। যদিও কেউ ভুল করে তার মুখ দেখতো, তার মুখ থেকে চিল্লানো বেরোতো। কৃষাণের ঔষধের কথা শুনে খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে তার মন আবার খারাপ হয়ে যায়। মা, কি লাভ বলো তো? ওষুধ আর ডাক্তার তো কম দেখানো হয়নি। এইবার চেষ্টা তো করে দেখি, এবার না হলে আর করব না। এরপর কোনরকম বুঝিয়ে কৃষাণের কাছে নিয়ে যায়। আপনার ঘুমটা খুলুন, না দেখে কিভাবে ঔষধ দিব বলুন তো। এরপর কুমারী তার ঘুমটা খোলে। আচ্ছা, তবে আপনি এই বড়ি খেয়ে নেবেন আর এই কয়টা পুরা অঙ্গে লাগিয়ে দিবেন। দেখা যাবে কি এমন হয়। কৃষাণ মুচকি হাসে। কুমারী তার মা বাবা আর ওষুধ নিয়ে বাড়ি যায়। কৃষাণের কথা মতো পোড়া জায়গায় জামের রস লাগিয়ে নেয় আর বড়ি খেয়ে নেয়। মাত্র 2 দিনেই তার পুরো চেহারা আগের মতো হয়ে যায়। কুমারীর মা বাবা তা দেখে অনেক খুশি হয়। তারা চাইছিল কুমারী আর কৃষাণের বিয়ে দিতে। কুমারী কৃষাণকে পছন্দ করত। জমিদার কৃষাণের কাছে যায়। বাবা কৃষাণ, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তোমার দেওয়া ঔষধ খেয়ে আমার মেয়ে একদম সুস্থ হয়ে গেছে। আমি চাই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে। কৃষাণও খুশি হয়ে যায়, কারণ ওর প্রথম দেখাতেই কুমারীকে বেশ ভালো লেগেছিল। এরপর কুমারী আর কৃষাণের বিয়ে হয় আর তারা সুখে দিন কাটাতে থাকে। সোনাপুর নামক এক গ্রামে বাস করত কাশীনাথ নামে এক বৃদ্ধ লোক। সে জীবনে অনেক পরিশ্রম করে একটি বাড়ি ও কিছু ফসল চাষের জমি তৈরি করেছেন। কাশীনাথ তার আদি জমির উপর কিছু তাল গাছ লাগিয়ে দেয় আর বিভিন্ন ফসল চাষ করতে থাকে। একদিন, বাবা, এই জমি তাল গাছগুলো তো একবার কাটা উচিত। কেন? আমি এই গাছগুলো অনেক শখ করে লাগিয়েছি। তাহলে এখন কি করা উচিত? এগুলো তো শুধু 2 বার ফল দেয় আর বাকি সময় এমনিতেই জমি দখল করে রাখে। আরে মূর্খ, আমারও তোর মায়ের এই তাল খুব পছন্দ, তাই জন্য তো আমরা দুজনে মিলে এখানে এই তাল গাছগুলো লাগিয়েছি। আর এতদিন ধরে এই গাছগুলো আমাদের ফল দিয়ে আসছে, আর তুই এসবকে কাটতে বলিস? এই গাছ এখানেই থাকবে, বাস এটাই আমার শেষ কথা। অবশ্যই থাকবে বাবা। সমীরের কোনো চিন্তা ভাবনাই ছিল না এই তাল গাছগুলোকে নিয়ে, কিন্তু অমিতের কাছে মনে হতো এই তাল গাছগুলো অযথাই জমি দখল করে রয়েছে।
কিছুদিন পরও তাল গাছগুলো ওখানেই থেকে যায়, আর কাশীনাথ ও তার 2 ছেলে মিলে জমিতে চাষ করতে থাকে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু একদিন কাশীনাথের শরীর অনেক খারাপ হয়ে যায়। তাই সে তার 2 ছেলেকে ডাকে তার কাছে আর বলল, আমি কখনোই চাই না তোমরা 2 ভাইয়ের মধ্যে কখনো কোনো ঝামেলা করো। তাই জন্য আমি বেঁচে থাকতেই আমি চেয়েছিলাম যে জমির ভাগাভাগি করে দেই। বাবা, এখন এসব জিনিসের কোনো প্রয়োজন নেই। তুমি চিন্তা করো না বাবা, তুমি যখন থাকবে না আমরা বাড়ি ও জমির জন্য কোনো ঝগড়া ঝামেলা করব না। হ্যাঁ বাবা, দাদা আমাকে যাই দেবে তাই মেনে নেব আমি। আর আমার বিশ্বাস আছে দাদার উপর, সে আমার সাথে কখনোই বেইমানি করবে না। আচ্ছা ঠিক আছে, আমি খুশি হয়েছি যে তোমরা দুজন দুজনের প্রতি বিশ্বাস রেখেছো। কিন্তু আজকালকের ছেলেরা তো সুযোগ পেলেই সমস্ত জমি একাই দখল করে নিতে চায়। এভাবেই তোমরা আজীবন হাসি খুশি থেকো। তারপর কাশীনাথ তার জমি ভাগাভাগি করেনি, কারণ তার অনেক বিশ্বাস আছে তার 2 ছেলের উপর। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন কাশীনাথ হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ে ও মারা যায়। অমিত, সমীর ও তার স্ত্রীরা সবাই মিলে কান্নায় ভেঙে পড়ে। তার কিছুদিন পর, অনেকদিন তো কেটে গেল, এবার তুমি তোমার ছোট ভাইয়ের সাথে জমি ভাগাভাগি করে নাও। হ্যাঁ বউ, আমিও সেটাই ভাবছিলাম। জমি ভাগ করার পর যদি তাল গাছগুলো আমার ভাগে পড়ে তো সব কেটে ফেলবো। আরে বাবারে, এত কষ্ট করার কি আছে? তার চেয়ে যে জমিতে তাল গাছ আছে সেটা তুমি সমীরকে দিয়ে দাও, আর তুমি বাকি চাষের জমিটা নিজের ভাগে নিয়ে নাও। ওর যা পরিশ্রম করার তোমার ছোট ভাই নিজেই করবে। তাই তো, আমি তো এটা ভাবি নাই। তারপর অমিত জমি ভাগাভাগির জন্য সমীরের সাথে কথা বলে। সমীর, আমি ভাবছিলাম কি আমাদের এবার জমিগুলো ভাগাভাগি করা উচিত। আমি চাই না পরে গিয়ে কোনো ঝামেলা হোক। ঠিক আছে দাদা, তুমি যা ভালো বুঝো। তাহলে আমরা এই বাড়িটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করব, আর জমিগুলো। আচ্ছা দাদা, যেটা তোমার ঠিক মনে হয়। তারপর বাড়িটিকে দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেয়, আর মাঝামাঝি একটি দেয়াল দিয়ে দেয়। অন্যদিকে জমিগুলোকেও 2 টুকরো করে ভাগাভাগি করে, আর যত উর্বর জমি ছিল সব অমিত নিজের ভাগে করে নেয়। ও যে জমিতে তাল গাছ লাগানো ছিল সেটা সমীরের ভাগে দিয়ে দেয়। সমীর বুঝতে পারে তার দাদার চালাকি, কিন্তু সে কোনো অন্যায়ের প্রতিবাদ করে না, কারণ সে তার বাবাকে কথা দিয়েছিল যে বাবা যখন থাকবে না তখন কোনো ঝগড়া ঝামেলা করবে না। তোমার দাদার সাথে কথা বলা দরকার। এ তো অন্যায় হয়েছে তোমার সাথে। আমাদের ভাগে তো কোনো চাষেরই জমি পড়েনি, তো আমরা এখন কি করে ফসল চাষ করব, আর উপার্জনই বা কেমনে হবে? আমি দাদার সাথে কোনো ঝগড়া করতে চাই না, কারণ আমি যে বাবাকে কথা দিয়েছি। তাহলে এক কাজ করো, তুমি ওই তাল গাছগুলোকে কেটে ফেলো। আমি তো এটাও করতে পারবো না। কিন্তু কেন? কারণ ওই তালগুলো আমার বাবা মায়ের খুব পছন্দের, যা বাবা মা লাগিয়েছিল, আর তাতে বাবা মায়ের স্মৃতি লেগে আছে। তাহলে আমাদের সংসার এখন চলবে কিভাবে? এখানে তো একটি রাস্তা আছে তাল গাছকে বিক্রি করা। কিন্তু তালগুলো বিক্রি করে তো শুধু 2 মাস চলবে, আর বাকি সময়গুলো আমরা কি করব? দেখতেছি কি করা যায়, একটা তো রাস্তা মিলে যাবে। পরের দিন সমীর জমিতে যায়, আর সে দেখতে পায় জমিতে থাকা তাল গাছগুলোতে অনেক তাজা তাজা তাল ঝুলে আছে। আরে বাহ, এগুলোকে তো পরে বিক্রি করতে হবে। তারপর সমীর তাল গাছের উপরে উঠে আর এক এক করে সমস্ত তাল ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। বাহ, এবার তো অনেক তাল হয়েছে, এসব বিক্রি করে অনেক টাকা পাবো মনে হয়। তারপর সমীর তাল বিক্রির জন্য ব্যাপারীকে ফোন করে ডাকে, আর কিছুক্ষণ পর ব্যাপারী সেখানে চলে আসে আর বলে, আরে বাহ বাহ, এবার তো দেখছি তাল চাষের ফসল ভালোই হয়েছে তোমার। হ্যাঁ দাদা। এইসব তালগুলোর বিনিময়ে আমি তোমাকে 10,000 টাকা দেব। ঠিক আছে,
এরপর ব্যাপারীর কাছ থেকে সমীর টাকা নিয়ে নেয় আর ব্যাপারী তালগুলোকে গাড়িতে করে নিয়ে চলে যায়। এবার তো ভালোই টাকা উপার্জন হলো, আর না জানি পরের বার কত হবে। এসব ভাবতে ভাবতে সমীর বাড়ি চলে আসে আর তাল বিক্রির সব টাকা সীমার হাতে তুলে দেয়। এই টাকাগুলো দিয়ে 2-3 মাসের খরচ একেবারে নিয়ে রাখো। আজ তাল গাছের ফসল ভালোই বিক্রি হয়েছে, পরের দিনগুলিতে না জানি কবে উঠবে। ঠিক আছে গো। পরের দিন আবার সমীর যখন তার জমিতে যায় তখন সে বড় চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, কালকেই তো আমি সব তাল পেরে বিক্রি করলাম, এক রাতের মধ্যে গাছে তালগুলো আবার ওই থেকে আসলো, এটা তো চমৎকার হয়ে গেছে। তারপর সমীর আবার গাছে উঠে সব তালগুলোকে কাটার জন্য আর তালগুলোকে এক এক করে সমস্ত গাছ থেকে পেড়ে ফেলে। হে ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সমীর আবার ব্যাপারীকে ফোন দিয়ে তার জমিতে ডাকে আর ব্যাপারী ওখানে এসে ওই ফসলগুলোকে দেখে অবাক হয়ে যায় ও সমীরকে টাকা দিয়ে সমস্ত তালগুলো নিয়ে চলে যায় আর সমীর খুশি খুশি মনে বাড়ি ফিরে আসে। সীমা, সীমা, হ্যাঁ কি হয়েছে বলো? আমি সত্যি এই অনেক নাও, খুশি, আজকের ফসলের তোরা টাকা। দুজনে অনেক সুখী কিন্তু হও। কালকেই তো তুমি সব ফসল বিক্রি করলে। হ্যাঁ, কিন্তু জানি না কি করে হঠাৎ চমৎকার হয়ে গেল। আজ জমিতে গিয়ে দেখি গাছে আবার তালগুলো ঝুলে আছে। আমার মনে হয় এ তোমার বাবা মায়ের আশীর্বাদ। হ্যাঁ, তাছাড়া এ জাদু অসম্ভব। দাদা আমাদের সাথে না থাকলে বাবা মা সব সময় আমাদের পাশে আছে। হ্যাঁ গো। এভাবেই সমীর বারবার তাল গাছ থেকে তাল পেড়ে ব্যাপারীর কাছে বিক্রি করতে থাকে। এভাবেই সে অনেক টাকা উপার্জন করে আর আড়াল থেকে সমস্ত ঘটনা অমিত দেখে। কি ব্যাপার সমীর, এটা কি করে সম্ভব? তুই রোজ রোজ কি করে তালগুলো বিক্রি করতেছিস? কারণ এই তাল গাছগুলো জাদুর, তাই আমি রোজ তাল পেরেছি আর বিক্রি করেছি। দাদা, তোমার তো এই তাল গাছগুলো পছন্দ ছিল না, তাই এগুলোকে তুমি আমাকে দিয়েছো। কিন্তু বাবা মায়ের কাছে তোমার কাজ ভালো লাগেনি হয়তো, তার জন্য আমার কাছে জাদুই তাল গাছগুলো চলে এসেছে। এসব কথা শুনে অমিতের নির্ণয়ের প্রতি খুব আফসোস হয়। যদি সে ঠিকভাবে আজ ভাগাভাগি করত তবে জাদুই তালগুলো তার ভাগে পড়তো আর এতে তার পুরো লোকসান ঘটে যায়। অন্যদিকে সমীর জাদুই তালগুলোকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে আর সেই টাকা দিয়ে একটি নতুন বাড়ি তৈরি করে। আর অমিত আগেও যা ছিল এখনো তাই আছে। আসলে কেউ কারো ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়। একদা এক গ্রামে বাস করত গৌরী তার বাবা রামলালের সাথে। গৌরীর মা অনেক ছোটবেলাতেই মারা যায়। তারপর থেকেই রামলাল একাই গৌরীকে বড় করে তোলে। আর গৌরী ছোটবেলা থেকেই গাছকে অনেক ভালোবাসতো, তাই তার বাবাকে বলে বাড়ির সামনে অনেকগুলো কলা গাছ লাগিয়ে নেয়। সারাদিন গৌরী ওই কলা গাছগুলোকে নিয়েই দিন কাটিয়ে দিত। আবার গাছের সাথে একা একা কথাও বলতো। এতে পুরো গ্রামবাসী ভাবতো গৌরী পাগল। একদিন, জানিস গাছ, আমি তোদের সাথে থাকি বলে গ্রামের সবাই ভাবে আমি পাগল হয়ে গেছি। তোরাই বল, আমি তোদেরকে ভালোবাসি জন্য কি এটাই আমার অপরাধ? গৌরী এই কথা বলতেই কলা গাছটি নড়ে ওঠে। তখনই গৌরী বলে, কি ব্যাপার, নড়ছিস কেন এভাবে? তোদের খিদে পেয়েছে তাই না? দাঁড়া, আমি তোদের জন্য পানি নিয়ে আসছি। এই বলে গৌরী বাড়িতে চলে আসে পানি নেয়ার জন্য। আর যেই গৌরী পানি নিতে লাগে তখনই রামলাল ওকে পিছন থেকে ডাক দেয়। গৌরী, গৌরীর মা, তুই এখনই বাড়িতে আসলি, আর আবার কোথায় যাচ্ছিস? এই তো বাবা, কলা বাগানে যাচ্ছি। ওদের খিদে পেয়েছে তো তাই পানি খাওয়াতে যাচ্ছি। মারে গৌরী, তুই কি পাগল হয়েছিস নাকি? ওরা তোর কাছে খেতে চেয়েছে।
হ্যাঁ চেয়েছে তো, হয়তো ওরা কথা বলতে পারে না, কিন্তু আমি ওদের কষ্ট অনুভব করতে পারি। আর বাবা, তুমিও আমাকে পাগল বললে। আমার বলাতে কি আসে যায় মা? পুরো গ্রামবাসী তো ধরেই নিয়েছে তুই পাগল। প্রতিদিন তোর জন্য আমাকে কত কথা শুনতে হয়। বাবা, তুমি ওদের কথা শুনবে না? কাল থেকে তোমার আর বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আমার সাথে গাছ দেখাশোনা করবে। থাক মা, আমাকে তুই মাফ কর। তোর গাছ তুই পাল, আমার এসবের কোনো আগ্রহ নেই। আচ্ছা, এসব কথা বাদ দে, চল খাবি। একটু দাঁড়াও বাবা, আমি কলা গাছকে পানি খাইয়ে আসছি। এই বলে গৌরী দৌড়ে চলে যায় কলা বাগানে। এই মেয়েকে নিয়ে আমার আর চিন্তার শেষ নাই। এমন চলতে থাকলে তো কেউ গৌরীকে বিয়েই করতে চাইবে না। কি যে করব এখন আমি। এভাবেই রামলাল গৌরীকে নিয়ে ভাবতে থাকে, কিন্তু গৌরীর তো এদিকে কোনো বিষয় কোনো আগ্রহ নেই, প্রত্যাশা নেই। গৌরীর ধ্যান জ্ঞান শুধু কলা গাছের দিকে। বাবা আসো, খেয়ে নিবে, আমি তোমার জন্য খাবার বাড়ছি। দাঁড়া, আসছি। তারপর গৌরী তার বাবাকে খেতে দেয় আর নিজেও খেতে বসে। তখনই রামলাল গৌরীকে উদ্দেশ্য করে বলে, মা গৌরী, একটা কথা বলি তোকে। হ্যাঁ বলো না বাবা, কি বলবে? আমি তোর জন্য একটা অনেক সুন্দর ছেলে দেখেছি। আমি চাই তুই ওই ছেলেকে বিয়ে করিস। কি বলছো বাবা তুমি এসব? আমি বিয়ে করব না। কেন করবি না মা? আমার কথাটা তুই একবার ভাববি না? তুই ছাড়া আমার আর কেউ নেই। তাই আমি চাই, আমি বেঁচে থাকতেই তোর একটা ভালো জায়গায় বিয়ে দিতে চাই। তুমি যাই বলো না কেন বাবা, আমি এই বিয়ে করব না। এই বলে গৌরী খাবার খাওয়া বাদ দিয়ে উঠে কলা গাছের বাগানে চলে যায়, কারণ সব সময় বিপদে আপদে ওই কলা গাছই গৌরীকে বারবার সাহায্য করেছে। আরে মা, আমার কথাটা তো শোন, খাবারটাও তো খেলি না। রামলাল কোনোভাবেই গৌরীকে বিয়ে করানোর জন্য রাজি করাতে পারল না। অন্যদিকে গৌরী কলা বাগানে কলা গাছকে জড়িয়ে কাঁদতে লাগে আর বলে, বন্ধু, আমাকে বাবা বিয়ে দিতে চায়, কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও গিয়ে থাকতে পারবো না। কি করব এখন আমি? এই বলে গৌরী আবার কান্না করতে লাগে। আর ওর এমন কান্না করা দেখে হঠাৎ কলা গাছ কথা বলে ওঠে, কেঁদো না গৌরী, আমিও তোমাকে ছাড়া যে থাকতে পারবো না। কে কথা বললো? এই বলে গৌরী তার চোখের জল মুছে উঠে দাঁড়ায় আর কলা গাছকে দেখে অনেক অবাক হয়ে যায়। গৌরী, অবাক হয়ে তুমি এত কি দেখছো আমার দিকে? বন্ধু, তুমি কথা বলছো, কিন্তু কিভাবে? আগে তো কখনোই কথা বলনি। তোমার কান্না দেখে আমি আর কথা না বলে থাকতে পারলাম না। আমি যে তোমার চোখের জল দেখতে পারি না। তুমি অনেক ভালো বন্ধু, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি তোমাকে ভালোবাসি। ওদের দুজনকে এভাবে কথা বলতে দেখে গ্রামের এক মহিলা দাঁড়িয়ে যায়, কারণ তিনি এদিক দিয়েই বাজার যাচ্ছিল। কি রে গৌরী, তুই এখানে কার সাথে কথা বলছিস? আমি তো কাউকেই দেখছি না। এই তো আমার বন্ধুর সাথে কথা বলছি, তুমি দেখতে পারছো না? কোথায়? আমি তো কাউকেই দেখছি না। মা, তুই ঠিক আছিস তো? ওনার কথা বলা শেষ হতে না হতে গাছ আবার কথা বলে ওঠে আর উনি অনেক ভয় পেয়ে যায়। না কাকিমা, গৌরী একদম ঠিক আছে, ও তো আমার কথাই বলল। গাছ কথা বলে, ওরে বাবা, আমি এখানে আর নেই, পালাও পালাও। এই বলে কাকিমা দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে গৌরী ও কলা গাছ কিছুই বুঝতে পারলো না। এভাবেই 2 দিন কেটে যায় আর রামলাল অনেক জোরজুরি করতে লাগে গৌরীকে বিয়ে করানোর জন্য, কিন্তু গৌরী কিছুতেই রাজি হচ্ছিল না। গৌরী মা, আমার কথাটা তুই শোন, তাতে তোর অনেক ভালো হবে। বিয়েটা তুই করে নে মা। না বাবা, আমি বিয়ে করব না। আর কতবার তোমাকে বলবো? আচ্ছা শোনো, যদি আমাকে বিয়ে করতেই হয় তবে আমার বন্ধুকেই করব। তোর বন্ধু মানে তো ওই একজনই আছে, কলা গাছ। তাহলে কি তুই শেষে ওই কলা গাছটাকে বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই গাছকেই বিয়ে করব। এখন বলো, তুমি আমাকে বিয়ে দিবে কিনা? অবশেষে রাম গৌরীর জেদের কাছে হেরে যায়।
গৌরীর সিদ্ধান্তকে মেনে নিয়ে রাম গৌরীকে তার বন্ধু কলা গাছের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবে। আর বিয়েও দিয়ে দেয়। আর বিয়ে হওয়ার সাথে সাথেই ওই কলা গাছটি একজন সুন্দর ছেলের রূপ নিয়ে চলে আসে, যা দেখে সবাই চমকে যায়। কি ব্যাপার বন্ধু, তুমি গাছ থেকে এত সুন্দর রাজকুমারের মতো হলে কি করে? আসলে আমাকে এক সাধু বাবা অভিশাপ দিয়েছিল, তাই এতদিন আমি জাদুই কলা গাছ হিসেবে তোমার সাথে ছিলাম। আর তুমি আজ আমাকে বিয়ে করলে, এই জন্য আমার অভিশাপ কেটে গেছে। সমস্ত কথা শুনে গৌরী অনেক খুশি হয়ে যায়, কারণ সে না চাইতেও একজন ছেলেকে বিয়ে করেছে, তাও আবার রাজকুমারের মতো দেখতে একটি ছেলেকে। বাবা, এখন কি বলবে তুমি বলো? আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? না রে মা, আজ আমি সত্যিই অনেক খুশি। তোরা দুজনে অনেক সুখী হ। তারপর রামলাল মেয়ে গৌরী ও তার জামাইকে আশীর্বাদ করে দেয় আর দুজনকে বাড়িতে নিয়ে আসে এবং খুশিতে পুরো গ্রামবাসীকে পেট ভরিয়ে খাবার খাওয়ায় দাওয়াত দিয়ে। আর তারপর থেকে রামলাল তার পরিবারকে নিয়ে অনেক সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে। রামপুর গ্রামে একটি ছোট গ্রামে বাস করত গোপাল তার বউ মোহিনীকে নিয়ে, এবং তাদের বাড়ির পাশেই তাদের প্রতিবেশী মোহন তার বউ বিনাকে নিয়ে থাকতো। তারা দুজনেই সবজি চাষ করত, কিন্তু দুজনেই মনের দিক থেকে একদম আলাদা ছিল। গোপাল অনেক সৎ ও ভালো মনের, আর অন্যদিকে মোহন লোভী প্রকৃতির, উপরে উপরে ভালো ব্যবহার দেখায় আর মনে মনে হিংসেতে ভরা। তুমি এসব কি ধরনের সবজি চাষ করেছো বলো তো? কোনো উন্নতি দেখছি না। কেন, কি হয়েছে? কি হয়েছে তুমি এখনো বুঝতে পারছো না? ওই গোপাল দাদার সবজির জমি দেখেছো একবার? কত সুন্দর ফলন। তুমিও তো গোপাল দাদার মতো চাষ করতে পারো, তবে আমরাও একটু ভালো দাম পেতে পারি। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। গোপালের সবজি ক্ষেত দেখলেই তো মন ভরে যায়। আমিও তো ওর মতো করে সবজি চাষ করি, কিন্তু তবুও কেন জানি না আমার জমিতে ফলন ভালো হয় না। একটা কথা বলি কি আমি, তুমি একবার গোপাল দাদার সাথে পরামর্শ নিয়ে আসো, দেখো কোনো উন্নতি করতে পারো কিনা। কি বলছো তুমি এসব? আমি এখন এই সামান্য সবজি চাষের পরামর্শ নিতে ওই গোপালের কাছে যাব? তোমার মাথা কি আদৌ ঠিক আছে? কোনো ভুল কি বললাম? একটা কথা মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমার কথা শোনো, এতে তোমারই লাভ। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, তাহলে কাল একবার না হয় যাব গোপালের বাড়িতে। মোহন নিজেকে অনেক বুদ্ধিমান ও অহংকারী মনে করে, গোপালকে সব সময় নিচু চোখে দেখে। এদিকে কিন্তু কোনো কাজই ঠিকভাবে পালন করতে পারে না, আবার অন্যের কাছে পরামর্শ নিতে বললেই ওর আত্মসম্মানে লেগে যায়। তাই যখনই মোহনের বউ বিনা মোহনকে বলল এতে তাদেরই লাভ হবে, ঠিক তখনই রাজি হয়ে যায় তাদের কাছে যেতে। পরের দিন সকাল হতেই মোহন গোপালের বাড়ি চলে আসে। গোপাল, বাড়িতে আসো ভাই, একটু কথা ছিল তোমার সাথে। মোহনের ডাক শুনে প্রথমে গোপালের বউ মোহিনী বাইরে বেরিয়ে আসে আর বলে, আরে মোহন দাদা, আপনি আসেন, ভিতরে আসেন। বসবো না ভাবি, গোপাল বাড়িতে আছে কি? হ্যাঁ দাদা, আছে, আপনি একটু দাঁড়ান, আমি ওকে ডেকে দিচ্ছি। তারপর মোহিনী গোপালকে ডেকে দেয়। আরে মোহন ভাই, কি ব্যাপার আজ হঠাৎ করে আমার কাছে, কি মনে করে? আসলাম তোমার কাছে কিছু সবজি চাষের পরামর্শ নেওয়ার জন্য। তুমি তো দেখছোই আমার ফসল চাষের কি অবস্থা। এত চেষ্টা করছি ভালো সবজি আনার জন্য, তবুও কোনোভাবে হচ্ছে না। হ্যাঁ দেখছি তো, এখন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো, আমি চেষ্টা করব। তুমি কিভাবে তোমার ফসল চাষ করছো? আমি কোনো উন্নতি আনতে পারছি না।
আমাকে শুধু তুমি বলো তুমি কিভাবে জমিতে সবজি রোপণ করো আর কি কি সার প্রয়োগ করো। আচ্ছা, আমি তো তোমাকে পরামর্শ দিতেই পারি, কিন্তু আমাকে সবটা ঠিকভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু বলে যাও। তারপর গোপাল মোহনকে তার ফসল চাষের সকল নিয়ম কানুন জানিয়ে দেয়, আর সবকিছু শুনে মোহন বাড়িতে চলে যায়। এবং গোপালের কথা মতোই সবজি চাষ করতে শুরু করে দেয়। এদিকে গোপালও তার জমিতে বিভিন্ন প্রকারের সবজি চাষ করতে থাকে, আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কিন্তু আবারও মোহন তার জমিতে ভালো ফসল উৎপাদন করতে পারে না। আর অন্যদিকে গোপাল আগের মতোই ফসল চাষের জন্য অনেক ভালোই মুনাফা লাভ করে, যা দেখে মোহন প্রচন্ড রেগে যায় আর তার বউ বিনাকে বলে, বিনা, তুমি তো সেদিন জোর করে আমাকে ওই গোপালের বাড়িতে পাঠালে পরামর্শ নেওয়ার জন্য, কিন্তু দেখো ওই গোপাল আমাকে ভুল পরামর্শ দিয়ে কিভাবে বোকা বানালো। সেটাই তো দেখছি, গোপাল দাদা যে এমনটা করতে পারে ভাবতেও পারিনি। কত ভালো একজন ভাবছিলাম ওনাকে, আর উনি আমাদের ক্ষতি করে দিল। আমি তো ওই গোপালকে কখনোই ক্ষমা করব না। এবার দেখি গোপাল ওর ফসল কিভাবে তোলে। তারপর মোহন এবার প্রচন্ড রেগে যায় গোপালের উপর, কারণ মোহনের মতে গোপাল তাকে সঠিক পরামর্শ দেয়নি, তাই গোপালের ক্ষতি করবে সেই সুযোগে বসে থাকে। অন্যদিকে গোপাল তার ফসলের উন্নতি দেখে অনেক খুশি হয়ে যায়। বউ, বউ, কোথায় গেলে তুমি? দেখো, তোমার জন্য আমি নতুন শাড়ি এনেছি আর মিষ্টিও এনেছি তোমার পছন্দের। হ্যাঁ বলো, আমি কি আজ স্বপ্ন দেখছি নাকি, না আজ কোনো অনুষ্ঠান আছে? আরে না, আজ সবজির ভালোই দাম পেয়েছি, তাই ভাবলাম তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসি। আর তুমি তো মিষ্টি খেতেও অনেক ভালোবাসো। হ্যাঁ বুঝলাম, আর যাই হোক না কেন, তুমি শাড়িটা অনেক সুন্দর পছন্দ করতে পারো, আমার খুব ভালো লেগেছে। মাঝে মধ্যে আমিও বুঝতে পারি তুমি কি চাও। এখন শুধু একটাই প্রার্থনা ভগবানের কাছে, এভাবেই যেন সারা জীবন তোমার মুখে হাসি ফোটাতে পারি আর সবজি চাষে উন্নতি আনতে পারি। তুমি পারবে, আমার সে বিশ্বাস আছে। ভগবান এখনো পর্যন্ত আছে, কখনো নিরাশ করেনি আর করবেও না। হ্যাঁ, তাই যেন হয়। অন্যদিকে মোহন তো গোপালের সর্বনাশ করার জন্য ওত পেতে আছে। আর পরবর্তীতে গোপাল যখন আবার জমিতে ফসল চাষ করে, এবং তখন মোহন ভাবে, এবার আমার সেদিন সেই সময় চলে এসেছে, আজ রাতে আমাকে যা করার করতে হবে। যেই বলা সেই কাজ। মোহন ওই রাতের মধ্যেই বাজার থেকে নিয়ে আসা বিষাক্ত রাসায়নিক দ্রব্য নিয়ে গোপালের জমিতে যায় আর পুরো সবজি খেতে ছিটিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে। এবার বুঝবি গোপাল কেমন লাগে অন্যের ক্ষতি করলে, কাল সকাল হলে বুঝতে পারবি। তারপরের দিন গোপাল যখন তার জমিতে যায়, তো তখন তার জমির অবস্থা দেখে তার মাথায় হাত পড়ে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! ভগবান কেন এমন ক্ষতি করলো আমার! আমাকে তো এবার পথে বসতে হবে। এই বলেই গোপাল তার জমির পাশে বসে পড়ে আর কান্না করতে থাকে, কারণ সে কি করবে এখন কোনোভাবেই বুঝতে পারছে না। অনেক চিন্তায় পড়ে যায় আর বেশ কিছু সময় ওখানে জমির পাশে থাকার পর মন খারাপ করেই বাড়ি যেতে লাগে। তখনই হঠাৎ করে রাস্তায় এক বৃদ্ধ ভিখারির সাথে ধাক্কা খায়। দুঃখিত বাবা, আপনার লাগেনি তো কোথাও? আসলে আমি বুঝতে পারিনি। না বাবা, আমি ঠিক আছি। তোমার কি হয়েছে? তোমাকে চিন্তিত লাগছে মনে হয়। হ্যাঁ বাবা, অনেক চিন্তায় আছি। তারপর গোপাল ওই বৃদ্ধা ভিখারিকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সব শুনে বৃদ্ধা বলে, ও বাবা, এই ব্যাপার,
তোমাকে আমি কিছু সিমের বীজ দিচ্ছি, তুমি এগুলো নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করো, আবার উন্নতি হবে, কোনো চিন্তা করো না। কিন্তু বাবা, তার জন্য তো অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তবুও চেষ্টা করে যাব। এই বলে গোপাল ওই বৃদ্ধর কাছ থেকে সিমের বিচি নিয়ে বাড়ি চলে আসে আর বাড়ির উঠানে সিমের বীজ রোপণ করে দেয়। এবং পরের দিন, হ্যাঁ গো, শুনছো? একবার বাইরে আসো, দেখো কি ঘটনা ঘটেছে। মোহিনীর চিৎকার শুনে গোপাল বেরিয়ে আসে আর সিমের গাছ দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সিমের গাছ একদিনে অনেক বড় হয়ে গেছে। আর এর থেকেও বড় কথা, সিমের গাছে সিম না ধরে আম ধরেছে। আরে বউ, এসব কি দেখছি আমি? সিমের গাছে সিম না ধরে আম ধরেছে, এটা কিভাবে সম্ভব? আমিও তো এসব কিছু বুঝতে পারছি না। আর একদিনেই কিভাবে সিম গাছ এত বড় হলো? আমার মনে হচ্ছে ওই ভিখারি তোমাকে জাদুই সিমের বীজ দিয়েছে। হ্যাঁ, তাই হবে। ভগবান আমাদের সাহায্য করছে। তুমি আম বিক্রি করে ভালোই টাকা উপার্জন করতে পারবে। হ্যাঁ, ঠিক বলছো। তারপর থেকে গোপাল ওই জাদুই সিমের গাছে ধরা আম বাজারে বিক্রি করে ভালোই টাকা ইনকাম করতে থাকে। আর ধীরে ধীরে সেই আম বিক্রির টাকা দিয়ে গোপাল একটি নতুন বাড়ি ও কিছু জমি কিনে নেয়। অন্যদিকে মোহন এসব কাহিনী দেখে নিজেই বোকা হয়ে যায়, কারণ মোহন গোপালের ক্ষতি করতে গিয়ে ওর আরো বেশি উপকার করে দিয়েছে। এই জন্য কখনো কারো ক্ষতি করতে নেই। বকুলডাঙ্গা গ্রামে বসবাস করত লক্ষ্মী নামে একটি মহিলা। তার আর কেউ ছিল না। বাড়ি বাড়ি দুধ আর গোবর বিক্রি করে তার সংসার চলতো। লক্ষ্মী, ও লক্ষ্মী, এদিকে শোনো। হ্যাঁ গো বৌদি, বলো, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ গো, লাগবেই তো। কাল দুপুরে আমার মেয়ে আর মেয়ের জামাই আসবে। ওরা এলে তো ওদের পিঠা করে খাওয়াতে হবে। তাই তুমি আমাকে 2 কেজি গাভীর দুধ দিও তো। আচ্ছা ঠিক আছে বৌদি, আমি সকালেই তোমাকে গাভীর দুধ দিব। এরপর লক্ষ্মী সেখান থেকে চলে যায়। বাড়ি এসে লক্ষ্মী গাভীকে খাবার দেয়। পার্বতী, তোর খাবার দিতে আজ বড্ড দেরি হয়ে গেল রে। কি করব বল? আমি একা মানুষ, কোন কাজ ছেড়ে কোন কাজ করব বল? লক্ষ্মী গাভীকে নিয়ে সুখেই দিন কাটাতো। তার মাঝে কোনো দুঃখ কষ্ট কিছুই ছিল না। কিন্তু তারই হাসি খুশি জীবন খুব বেশি স্থায়ী হয় না। হঠাৎ একদিন ওই গ্রামে মুষলধারে বৃষ্টি হয়। একটানা দিন বৃষ্টি হওয়ার কারণে তাদের গ্রামে বন্যা হয়ে যায়। সেই বন্যাতে লক্ষ্মী তার বাড়ি হারায় আর তার গাভীটাও মারা যায়। এই বন্যা আমার সব শেষ করে দিল। এবার আমি কোথায় যাব? সকলেই তো বন্যার কারণে নিঃস্ব হয়ে গেছে। হে ঈশ্বর, তুমি কেন এমন করলে? লক্ষ্মী অনেক কান্নাকাটি করে। তখন সেখানে বিনোদা আসে। কাঁদিও না লক্ষ্মী, এসব কি থেকে যে কি হয়ে গেল। আমরা তো সবাই শহরে যাব, আমার মেয়ের বাড়িতে। তুমি কোথায় যাবে গো? জানি না বৌদি, আমি কি করব, কোথায় যাব? বিনোদা এসব বলে চলে যায়। এরপর থেকে লক্ষ্মীর অনেক কষ্টেই দিন যায়, না খেয়ে না ঘুমিয়ে। না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমায় কিছু একটা করতেই হবে। খুব খিদেও পেয়েছে। গ্রামের কারো কাছে তো খাবার পাবো না। যাই, আমি একটু জঙ্গলে যাই, ফল খুঁজে আনি। এরপর লক্ষ্মী ফল আনতে জঙ্গলে যায়। লক্ষ্মী ফল খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে আর হঠাৎ এসে রাস্তায় একটা কলা দেখতে পায়। আর সেই কলাটা হাতে নিতেই সেখানে একটা বানর আসে। এই,
কে তুই? হ্যাঁ, আমার কষ্ট করে পাড়া কলা নিলি, দে আমার কলা আমাকে দে। ও, এটা বুঝি তোমার কলা? আচ্ছা, তোমার কলা তুমি নাও। আসলে আমি জানতাম না এটা তোমার কলা। আমার তো খুব খিদে পেয়েছিল, তাই আমি এই কলা নিয়েছিলাম। আমি 3 দিন থেকে কিছুই খাইনি। লক্ষ্মীর এসব কথা শুনে বানরের অনেক মায়া হয়। এরপর লক্ষ্মী বানরকে সব কথা খুলে বলে। সব শুনে বানর বলে, সত্যিই তোমার অনেক কষ্ট, তবে তুমি ভেবো না, আমি তোমাকে সাহায্য করব। এখান থেকে সামনে গেলেই তুমি 3টি রাস্তা দেখতে পারবে। ওখানে গেলেই তোমার সমস্যার সমাধান হবে। তবে একটা কথা সব সময় মনে রাখবে, কখনো লোভ করবে না, তবে বিপদে পড়বে। এই বলে বানর চলে যায়, আর লক্ষ্মী বানরের কথা মতো সামনে এগিয়ে যায়। আর ওই 3টি রাস্তা দেখতে পায়। ওই তো সেই 3 রাস্তা। এখানে তো দেখছি 3টি রাস্তা, 3 রকমের, সোনার, রূপার আর মাটির রাস্তা। আমি এখন কোন রাস্তা দিয়ে যাই? তুমি আমার রাস্তা দিয়ে যাও। আমার রাস্তার শেষে তুমি একটা সোনার কলা গাছ পাবে, সেখানে অনেক সোনার কলা পাবে। না না, তুমি ওই সোনার রাস্তার কথা শুনিও না, তুমি আমার রাস্তায় এসো। তুমি আমার রাস্তার শেষে রূপার কলা গাছ পাবে, ওখানে অনেক রূপার কলাও পাবে। তুমি যদি ওদের 2 রাস্তার কথা শুনে যেতে চাও তবে যেতে পারো, কিন্তু আমি তোমাকে শুধু একটা কথাই বলবো, আমার রাস্তায় এসো, তোমার সব সমস্যার সমাধান হবে। কি যে করি? বানর তো বলল লোভ না করতে। হ্যাঁ, আমি লোভ করব না, আমি মাটির রাস্তাতেই যাব। এরপর লক্ষ্মী মাটির রাস্তা দিয়ে যায়, আর রাস্তার শেষে যে লক্ষ্মী অবাক হয়ে যায়, কেননা সেখানে 3টি কলা গাছ ছিল, একটি সোনার, একটি রূপার আর একটি সাধারণ কলা গাছ। লক্ষ্মী ওখানে দাঁড়িয়ে থাকতেই সোনার কলা গাছ সোনার মোহর দিতে শুরু করে, রূপোর কলা গাছ রূপোর মোহর দেয়, আর সাধারণ কলা গাছ লক্ষ্মীকে সুন্দর একটি বাড়ি করে দেয়। তুমি সততার কারণে 3 কলা গাছের কাছে আসতে পেরেছো, তাই তোমার সব সমস্যার সমাধান হয়েছে। তুমি এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবে। বাড়ি, সোনা, রূপা পেয়ে লক্ষ্মী অনেক খুশি ছিল, আর সেখানে সুখে শান্তিতে তার দিন কাটাতো। একটি শহরে রাকেশ নামে একটি ছেলে ছিল। তার বাবা মা কেউ ছিল না। সে একটা ছোট অফিসে কাজ করত আর অনেক রাত করে বাসায় ফিরত। একদিন সকালে, আরে আজ তো অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। এই বলে রাকেশ খাবার খেয়ে অফিসে চলে গেল আর সেখানে গিয়ে কাজ করতে লাগলো। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন রাকেশের বাসার পাশে একটা বাড়িতে একটি মেয়ে উঠলো। মেয়েটি দেখতে অনেক সুন্দর, কিন্তু একটু অদ্ভুত রকমের। দেখতে সুন্দর হলেও কিছুটা ভয় ভয় লাগে। সেই মেয়েটাই রাকেশের অফিসে কাজ করত। একদিন রাকেশ অফিসে যেতে লাগলো, আর তখনই মেয়েটি রাকেশকে ডাকতে লাগলো, এই যে শুনছেন? হ্যাঁ বলুন। আমি তো আপনার সাথেই কাজ করি, চলেন আমরা একসাথে যাই। আচ্ছা ঠিক আছে। এই বলে তারা দুজন হাঁটতে লাগলো আর একটা গাড়িতে চড়ে তারপর অফিসে গেল। রাকেশ সবসময় একাই থাকতো, তাই সে সবসময় চুপ থাকতো। আবার যদি কেউ তার সাথে কথা বলতে আসতো তখন সে অনেক কথা বলতো। রাকেশের মেয়েটির সাথে পরিচয় হওয়ার পর অনেক ভালো লাগতো, ওর সাথে যাওয়া আসা করতো, কিন্তু মেয়েটি বেশি কথা বলতো না। একদিন রাকেশ মেয়েটিকে বলল, আচ্ছা তোমার নাম কি? আমার নাম মিষ্টি।
আমি মিষ্টি নাম শুনেছি, কিন্তু মিষ্টি শুনিনি। আচ্ছা, তোমার নামে ট এর পরিবর্তে ঠ হলো কেন? আমি নিজেই তো যখন তখন পরিবর্তন হই, তাহলে আমার নাম তো পরিবর্তন হবেই। পরিবর্তন মানে? আমি বেশি কথা বলা পছন্দ করি না। কি মেরে বাবা, কথাবার্তা কেমন জানি অদ্ভুত, বুঝতেছি না এই মেয়েটা কি। তারপর রাকেশ বাড়িতে চলে আসলো। আর সেদিনের পর থেকে রাকেশের রাতে কোনো ঘুম আসতো না। অনেক ভয় লাগতো, মনে হচ্ছিল কেউ যেন তার আশেপাশে ঘুরছে। আমার এমন কেন মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ আছে? আর এই রুমটাই এত ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে কেন? সারা রাত ভাবতে ভাবতে রাকেশ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাকেশ খেয়াল করলো তার পুরো রুম এলোমেলো হয়ে আছে। কি ব্যাপার, আমি কালকেই তো পুরো রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, তাহলে এমনটা কি করলো? এসব নিয়ে রাকেশ ভাবতে লাগলো। আর তারপর রাকেশ অফিসে চলে গেল। কিন্তু সেদিন সেই মেয়েটি অফিসে আসেনি, এটা একাই রাকেশ ভাবতে লাগলো। আজকে ওই মেয়েটা দেখছি আসেনি, আমি কি কাউকে জিজ্ঞাসা করব যে মেয়েটি আজকে আসেনি কেন? না থাক, ওরা হয়তো পরে অন্য কিছু ভাববে। রাকেশ আনমনা হয়ে অফিসের কাজগুলো করতে লাগলো। আর রাতে বাড়িতেও চলে গেল। রাকেশের একটা ভালো বন্ধু ছিল, তার নাম ছিল সজল। সজল রাকেশের বাড়িতে বেড়াতে এলো। আরে বন্ধু, কেমন আছিস তুই? এই তো আমি অনেক ভালো আছি, আর এজন্যই তো তোর সাথে দেখা করতে এলাম। খুব ভালো করেছিস, আয় ভেতরে আয়। আর আমার অফিস 2 দিনের জন্য বন্ধ দিয়েছে, তোর সাথে এবার ভালোই আড্ডা জমবে। তারপর রাকেশ তার বন্ধুকে ঘরে নিয়ে আসলো। আর তারপর খাবার খেলো। তখন সজল বলল, কি ব্যাপার বন্ধু, এত বাড়িতে তুই একা থাকিস, তোর কি ভয় লাগে না নাকি? আরে কি বলিস, কিসের ভয় লাগবে? 10 বছর থেকে এখানে আছি। তোর বাড়িটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগছে। আরে তুই এই প্রথমবার আমার বাড়িতে এসেছিস, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। সেটাও হতে পারে, চল বাইরে থেকে ঘুরে আসি। এই বলে তারা বাহিরে ঘোরার জন্য গেল। রাকেশের বাসার পাশে বেশি বাসা ছিল না, 2-1টা বাসা ছিল। আর পুরো বাসা ফাঁকাই ছিল। রাস্তাগুলো ছিল অনেক শান্ত, বেশি গাড়িও যাতায়াত করতো না। তুই এই কোন শহরে থাকিস? এখানে তো বেশি কাউকে আমি দেখতেই পাচ্ছি না। 10 বছর থেকে এখানে আছি তো, তাই আমার কিছু মনে হয় না। চল এখন বাড়িতে যাই। তারপর তারা বাড়িতে ফিরে এলো। আর তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে 1টা বাজার সময় সজলের ঘুম ভেঙে যায়। আর সে কিছু হাসির শব্দ শুনতে পায়। চলে যাও, চলে যাও এখান থেকে। কে কে তুমি? রমেশ, ও ও কিরে, কি হলো? এভাবে চিল্লাচ্ছিস কেন? কি হলো রে? ভূত ভূত। ভূত মানে? কোথায় ভূত? কি বলছিস এসব? এই হ্যাঁ, আমি ভূতের গলার আওয়াজ পেয়েছি, আমাকে ভয় দেখাচ্ছিল আর জোরে জোরে হাঁটছিল। আমার প্রথম থেকে মনে হচ্ছিল এই বাড়ি আর জায়গাটা একদম ভালো না। আরে বাদ দে তো, এটা হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছিস, যা ঘুমিয়ে পড়। রাকেশ কিছুদিন থেকে একটু ভয় পেত, কারণ রাকেশের কাছেও কিছু জিনিস অনেক অদ্ভুত লাগতো, কিন্তু সেটা সজলকে বুঝতে দিল না। আর তারা আবার ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে, না রমেশ, আমি আর এখানে থাকতে পারবো না, এটা নিশ্চয়ই কিছু একটা আছে। এখানে তুইও থাকিস না, আমি আর চলে যাব। আরে না রে, তুই আসাতে আমার অনেক ভালো লাগছে, তুই চলে গেলে আমার অনেক খারাপ লাগবে রে। না রে, আমি আর থাকতে পারবো না তোর সাথে, আবার পরে দেখা হবে রে, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, তুই তো ভালো থাকিস। এই বলে রাকেশের বন্ধু সজল সেখান থেকে চলে গেল।
আর তারপর রাকেশ অফিসে চলে গেল। অফিসে গিয়ে দেখলো সেই মেয়েটি আজও অফিসে আসেনি। তাই আজ রাকেশ তার অফিসে থাকা একজনকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, মিষ্টি মেয়েটা কি আজ অফিসে আসেনি নাকি? কোন মিষ্টি? কে মিষ্টি? কি রে, তুই আবার কোন মেয়ের কথা বলছিস? এখানে তো কোনো মেয়েই কাজ করে না। কি বলছিস? কোনো মেয়ে কাজ করে না এখানে? কিন্তু কিছুদিন থেকে তো একটা মেয়ে আমার সাথে এই অফিসে আসতো, আবার একসাথে যেতাম। এসব কি হচ্ছে আমার সাথে? তাহলে কি ওই মেয়েটাকে শুধু আমি দেখি? ওই মেয়েটিকে তাহলে মানুষ না, নাকি ভূত? না না না, এ কি করে সম্ভব? আরে রাকেশ, এত আস্তে আস্তে কি কথা বলছিস? তুই কি অসুস্থ নাকি? না না, আমি একদম ঠিক আছি। এরপর রাকেশ তার কাজ করতে লাগলো। আর রাতে বাসায় যেতে লাগলো। আর আজ অনেক রাত হয়ে গেছে। বাসায় যেতে যেতে ট্যাক্সিটাও খারাপ হয়ে গেল। কি ব্যাপার, আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর তার মধ্যেই আপনার গাড়িটাও খারাপ হলো। এভাবে রাকেশ ট্যাক্সি ড্রাইভারকে বলতে লাগলো, কিন্তু ট্যাক্সি ড্রাইভার কোনো উত্তরই দিল না। আর তারপর রাকেশ হেঁটে হেঁটে বাসায় যেতে লাগলো। আর তার সাথে তখন সেই মেয়েটির দেখা হয়ে গেল। মেয়েটিকে দেখে রাকেশ ভয় পেয়ে গেল। আরে রাকেশ, তুমি এখানে? চলো তোমাকে বাসায় রেখে আসি। না না, আমি একাই যেতে পারবো। আরে রাকেশ, এমন করছো কেন? চলো আমার সাথে। আমার কাছে একটা তাড়াতাড়ি বাসায় যাওয়ার রাস্তা আছে, তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। না না, যাবো না। কিন্তু সেই মেয়েটি রাকেশকে জোর করে নিয়ে গেল। কিছু দূর যেতেই রাকেশ বলল, এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা রাস্তা দেখতে কেমন জানি। তা তো মনে হবে, কারণ এই রাস্তায় কখনো কেউ আসে না, কারণ এটা একটা ভূতের রাস্তা। এই কথা বলে সেই মেয়েটি তার ভূতের রূপ ধারণ করে আর বলে, আমি হলাম একটা ভূত। যখন থেকে সবাই জানতে পারলো এই রাস্তাটি ভালো না, এটা একটা ভূতের রাস্তা, তখন থেকে সবাই রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। কিন্তু আমরা আর কদিন না খেয়ে থাকবো, তাই তো মানুষের রূপ ধারণ করেছি, আর তোকে আমার জালে ফেলে দিলাম। না না, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করো। কিন্তু সেই মেয়েটি রাকেশের কোনো কথাই শুনলো না আর তাকে মেরে ফেললো আর তার রক্ত চুষে খেয়ে ফেললো আর রাকেশ মারা গেল। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।